বিএনপি সরকারের ১০০ দিনের মধ্যে শিক্ষা খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতিগত পরিবর্তন এসেছে। স্কুলে আবার ভর্তি পরীক্ষা ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু, পাবলিক পরীক্ষা এগিয়ে আনা, মাধ্যমিক স্তরে ৩টি বিষয় নতুন সংযোজন, পাঠ্যবই পরিমার্জন, ডিজিটাল নকল ঠেকাতে পাবলিক পরীক্ষা আইন সংশোধন, বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগসহ বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কিছু সিদ্ধান্ত ও প্রশাসনিক পদায়ন সমালোচনাকে উস্কে দিয়েছে, তবে বিতর্কিত এই সিদ্ধান্তে সমালোচনার পাল্লাই ভারী। আর এ বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নওয়াজ। সাব্বির নওয়াজ, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ। বিএনপি সরকারের ১০০ দিন পার করেছেন। এই ১০০ দিনের মধ্যে শিক্ষা খাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মোটা দাগে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেই সিদ্ধান্তগুলো কি কি? জি, ধন্যবাদ। সরকারের ১০০ দিনে শিক্ষা খাতে একটা বড় সংস্কারের মানে প্রতিশ্রুতি কিন্তু সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল, যেটাকে আমরা ম্যানিফেস্টো বলি। জি। তো সেখানে বলা হচ্ছিল যে একটি মানে গ্রহণযোগ্য, মানবিক এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করার সেই পদক্ষেপ তারা নেবেন। তো সরকার আসার পরে আমরা ১ম এ দেখলাম যে ১ মাসের মধ্যেই আ যে ক্লাস 1 এ যে ভর্তি পরীক্ষা সেটি চালু করলো। অর্থাৎ স্কুল ভর্তিতে পরীক্ষা চালু হলো। আমরা দেখেছি যে বিগত দিনে প্রায় ২ দশক কিন্তু ২ দশকের কাছাকাছি সময় এই স্কুল থেকে ভর্তি পরীক্ষা তুলে দেওয়া হয়েছিল। যেহেতু শিক্ষাবিদদের মত হচ্ছে যে শিশুদের শিক্ষা হবে পরীক্ষা নির্ভর না, শিশুদের শিক্ষা হবে আনন্দদায়ক। এবং আপনি জানেন যে এই স্কুল ভর্তিকে কেন্দ্র করে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু কোটি, কোটি টাকার কোচিং বাণিজ্য গড়ে ওঠে এবং বিশেষত ভালো স্কুলগুলোতে স অভিভাবকরা সন্তানদের ভর্তি করাতে বেশি আগ্রহী থাকেন এবং সেখানে এক ধরনের কোচিং করিয়ে বাচ্চাকে যোগ্য করে তোলার ব্যাপার আসে। অর্থাৎ শিশু শিক্ষা গ্রহণ করবে স্কুলে গিয়ে, স্কুলে যেতেই তাকে একটা বিরাট একটা বাণিজ্যিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় যদি ভর্তি পরীক্ষা চালু হয়। তো দেখা গেল যে সরকার এবং কেউ কিন্তু মানে সরকারের কাছে দাবি করেনি যে আমাদেরকে লটারি পদ্ধতি চাই না, আমাদেরকে ভর্তি পরীক্ষার দিকে নিয়ে যান। কিন্তু বা কোনো সরকার আন্দোলনও হয়নি। না, কোনো আন্দোলন না, কোনো দাবিই ওঠেনি কোনো জি। পর্যায় থেকে। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক কেউ দাবি করেনি যে আমাদের ভর্তি প্রক্রিয়াটি লটারি বাদ দিয়ে আমাদের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আমরা চাই। কিন্তু সরকার এই সিদ্ধান্তটি অনেকটা মানে স্বতঃপ্রণোদিতই নিল এবং এই সিদ্ধান্তটি কিন্তু অভিভাবক মহলে খুব একটা পছন্দনীয় হয়েছে এমন নয়। কারণ হচ্ছে শিশু বিদ্যালয়ে যাবে সে শিক্ষা গ্রহণের জন্য। সে শিক্ষা গ্রহণের আগেই যদি তাকে একটা প্রতিযোগিতামূলক অবস্থানের মধ্যে ঠেলে দেওয়া হয়, সেটি তার জন্য খুব একটা সুখকর হওয়ার কথা নয়। এটি হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে সরকার এসে সিদ্ধান্ত নিল যে তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেটি ২০২৫ সালের, সেটি কিন্তু ২৬ সালে এসে পরীক্ষাটি নেয়া হলো প্রায় ৪ মাস পর। অর্থাৎ জানুয়ারির আগেই, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে সাধারণত অ আ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়ে থাকে। তবে এটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি উঠিয়ে দেওয়া হয়েছিল। তখন ৫ম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা চালু করা হয়েছিল। এর ফলে শিক্ষার্থীরা সবাই সেই পরীক্ষা দিতেন এবং তার ভিত্তিতে বৃত্তি দেওয়া হতো। এরপরে এসে কিন্তু পিইসি পরীক্ষাও একসময় শিক্ষাবিদরা বললেন যে শিশুদের শিক্ষা হবে আনন্দদায়ক। পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা শিশুদের মস্তিষ্ককে ভোঁতা করে ফেলে এবং তাদের মেধা নষ্ট করে, সৃজনশীলতা নষ্ট করে। তো সেই আ মা পরীক্ষাও কিন্তু একসময়, এই যে আপনি জানেন যে ৮ম শ্রেণীতে জেএসসি, জেডিসি পরীক্ষা ছিল, এগুলো তুলে দেওয়া হলো। কিন্তু এখন কিন্তু সরকার এসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিলেন ৪ মাস পরে, যখন নতুন ক্লাসের নতুন বই, নতুন পড়াশোনা, নতুন একটা মানে ৬ষ্ঠ শ্রেণীর যে নতুন কারিকুলাম, শিক্ষার্থীরা তার মধ্যে ৪ মাস প্রবেশের পর আবার তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বসলেন এবং এই পরীক্ষায় বসার ১ সপ্তাহের মধ্যে আবার তাদেরকে এই আ প্র মানে যে ১ম পার্বিক পরীক্ষা যেটি, ১ম সাময়িক পরীক্ষা, সেটিতে আবার অবতীর্ণ হতে হলো। তো শিক্ষার্থীদের জন্য এটি খুব বাড়তি চাপের কারণ হয়ে গেছে, যেটি অভিভাবকদের পছন্দনীয় হয়নি। এছাড়াও সরকারের আরো কিছু পদক্ষেপ ছিল। আমরা দেখেছি যে কিছু প্রশাসনিক পদক্ষেপ সরকারের, মানে যেটি আমরা বলছি যে আ মানে আ সমালোচনার পাল্লায় ভারী। আমরা দেখেছি যে আ শিক্ষামন্ত্রীর পিএস
তাকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সর্বোচ্চ পদে বসানো হয়েছে। ওনার এপিএসকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে বসানো হয়েছিল, যদিও সেটি পরে সরকার সেই সিদ্ধান্ত থেকে বাতিল করেছে। তো আমাদের কথা হচ্ছে যে পদায়ন, পোস্টিং এগুলোর একটি মানে নিয়ম মাফিক প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করে জ্যেষ্ঠতা এবং সততা এবং দক্ষতার ভিত্তিতে কর্মকর্তারা বিভিন্ন পদে পদায়িত হবেন। যেটি সমালোচনার শিকার হচ্ছে সেটি হচ্ছে যে মাউসির পদায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে এবং অনেক সিনিয়র অধ্যাপক থাকতেও জুনিয়র একজনকে মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এবং একই কথা ওই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসনের ক্ষেত্রেও, সেক্ষেত্রে হচ্ছে যে এটি তৃতীয় গ্রেডের পদ, অর্থাৎ যুগ্ম সচিব পদমর্যাদার পদ, কিন্তু যাকে দেওয়া হয়েছিল উনি চতুর্থ গ্রেডের কর্মকর্তা। নতুন ক্রম নিয়ে আসলে 3টি নতুন বিষয় যুক্ত হচ্ছে, সেটি কি আসলে? না, এটি হচ্ছে যে আমরা দেখছি যে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই যে আমাদের যে শারীরিক শিক্ষা, আইসিটি এবং দক্ষতা ভিত্তিক যে বিষয়গুলো চালু হচ্ছে, এটি হচ্ছে যে আপনার একটা নতুনত্ব, যে সরকার চাচ্ছে যে আমাদের কারিকুলামটা এমন হোক যেন বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষা একেবারে প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর থেকেই শিশুদের মনে গ্রো করে, যেন সে ভবিষ্যতে কিছু একটা করে নিতে পারে। এটা খুব একটি পজিটিভ উদ্যোগ, কারণ হচ্ছে যে আমরা পড়াশোনাটাকে এমন দিকে নিয়ে যেতে চাই না যেখানে আমাদের বেকারত্ব সৃষ্টির কারখানা তৈরি হয়। আমরা এমন একটা পড়াশোনা চাই যেটা হবে কর্মমুখী এবং আমাদের দক্ষতা, প্রযুক্তি সব ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা মানে তারা বিশ্বমানের হয়ে গড়ে উঠবে। পাঠ্য বইয়ে পরিমার্জন আনা হওয়ার কথা উঠেছে, সেটি আসলে কি? দেখুন, শিক্ষার যে মানের কথা আমরা বলি, মানসম্মত শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে যে পাঠ্য বই। সে পাঠ্য বইয়ে আমরা কি পড়াচ্ছি, কতটুকু পড়াচ্ছি, সেটি যুগের সাথে কতটুকু মানে রেলিভেন্ট হয়, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সুতরাং পাঠ্যপুস্তক এবং শিক্ষক, এই দুটি হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় উপকরণ। এর সাথে আছে কারিকুলাম। তো সরকার এসে কারিকুলাম এবং পাঠ্য বই পরিমার্জনের উদ্যোগ নিয়েছে, নতুন কারিকুলাম করা হচ্ছে। এইটি একটি শুভ উদ্যোগ। তবে আমরা দেখেছি যে কিছু কিছু বিষয়ে কিন্তু সিলেবাসের ক্ষেত্রে বা টেক্সটের ক্ষেত্রে আমরা দেখছি যে রাজনৈতিক একটা পালাবদল ঘটছে, যেখানে মানে শেখ মুজিবুর রহমানের গুরুত্ব কমছে, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার গুরুত্ব বাড়ছে। এটি আমরা দেখে অভ্যস্ত, কারণ হচ্ছে যে বিগত দিনেও সরকার চেঞ্জ হলে এই যে বাংলা এবং সমাজবিজ্ঞান, মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজনৈতিক ইতিহাসগুলোর ক্ষেত্রে আমরা দেখি এক ধরনের পালাবদল ঘটে। এবছরও সেটি ঘটছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। ডিজিটাল নকল ঠেকাতে পাবলিক আইন সংশোধন, এটি আসলে কিভাবে সংশোধন এটি করবে? সরকারের একটি শুভ উদ্যোগ আমি বলবো, কারণ হচ্ছে যে আপনি জানেন যে আমাদের যে পাবলিক পরীক্ষা আইন 1983, এটি যখন প্রণীত হয় তখন কিন্তু আমাদের এই ডিজিটাল যুগ বা এই যে মুঠোফোন বা আমাদের যে নানা ব্লুটুথ সহ নানা যে প্রযুক্তি ডিভাইস, এই বিষয়গুলোর মাধ্যমে নকল করার প্রবণতাটা তখন আসেনি। তো যুগের সাথে সাথে যেই মানে প্রযুক্তির যেই রূপান্তর এবং পরিবর্তন ঘটছে এবং এগুলো যে অপব্যবহার তৈরি হচ্ছে, সেইগুলো বন্ধ করার জন্য মূলত আমাদের পাবলিক পরীক্ষা আইনে এই সব ডিভাইসের মাধ্যমে নকল করার বিষয়টি ঠেকানোর জন্য সংশোধনী আনা হচ্ছে। আরেকটি বিষয় আপনার প্রতিবেদন উঠে এসেছে, 22টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেটি নিয়ে আলোচনা সমালোচনা দুটিই আছে। আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ, এটি হচ্ছে, দেখেন, আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ব ব্যাপার থাকবে, সেখানে গবেষণা ঘটবে, সেখানে শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করবেন এবং সেইখানে যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন তিনি হবেন একজন রিনাউন্ড পণ্ডিত ব্যক্তি, একাডেমিক পার্সন এবং তার একাডেমিক এক্সিলেন্স থাকবে সেরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এটি সব সরকারের আমলেই ঘটছে। সেটি হচ্ছে যে উপাচার্য পদে দলীয়করণ, এটি সব সরকারের আমলে ঘটেছে আমি বলবো, এখনও ঘটছে। এবং এই যে 22টি পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য পদে পরিবর্তন এসেছে, সেখানে আমরা দেখছি যে দলীয় পরিচয়টি অন্যতম বড় পরিচয় হিসেবে বিবেচিত হচ্ছে। এটি নিঃসন্দেহে জাতির জন্য দুর্ভাগ্যজনক।
আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আপনি গবেষণার কথা বলছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিমন্ত্রীর একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল। পরবর্তীতে তিনি ফেসবুকে এটি উইথড্র করেছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি পুরো বিষয়টি খুবই অনভিপ্রেত, কারণ সরকারের একজন প্রতিমন্ত্রী যখন একটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বক্তব্য দেন এবং যেটি দেশের সেরা একটি বিশ্ববিদ্যালয় এবং যেটি বাংলাদেশের যে অভ্যুদয় এবং বাংলাদেশের যে জন্ম তার সঙ্গে ওতপ্রোতভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা জড়িত, সেইটি সম্পর্কে সরকারের একজন প্রতিমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় তার যথেষ্ট আমি বলবো মানে পরিশীলিত এবং সংযত থাকা উচিত ছিল। এটি নিঃসন্দেহে একটি বিতর্কের সৃষ্টি করেছে এবং প্রতিমন্ত্রী ইতিমধ্যেই তার সেই বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। যেহেতু উনি ওনার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন, এটি নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। তবে এটুকু আমরা বলতে পারি নিঃসন্দেহে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিয়ে যেই প্রশ্ন উঠেছে সেটি একেবারে যে আপনি উড়িয়ে দেবেন তা নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আমরা বলবো না পড়ে গেছে, কিন্তু মান আরও এগিয়ে নেওয়ার জন্য, গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর জন্য নিঃসন্দেহে এটি একটি ভাবনার উদ্রেক করেছে বটে। আরেকটি শেষ বিষয় আপনার কাছে জানতে চাই, এমপিওভুক্ত নিয়ে জটিলতা, এটি আসলে কেন হচ্ছে? এটি আপনি জানেন যে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি সেগুলোর এমপিওভুক্তির কার্যক্রম বন্ধ আছে। এটি আমাদের দেশের বেসরকারি শিক্ষকদের জন্য একটি খুব প্রত্যাশিত বিষয়। একটি প্রতিষ্ঠান যখন এমপিওভুক্ত হয় তখন সেটির যে নির্দিষ্ট পরিকাঠামো, সেই পরিকাঠামোর মধ্যে শিক্ষক কর্মচারীরা সরকারি বেতনভুক্ত হন। তারা মূল বেতনটুকু সেখান থেকে পেয়ে থাকেন, এর সাথে সামান্য কিছু বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। তো আমাদের বেসরকারি শিক্ষক ব্যবস্থার জন্য আপনাকে বলতে চাই যে আপনাকে যেটি আসলে স্মরণ করে দিতে চাই যে আমাদের বেসরকারি শিক্ষা হচ্ছে 98 ভাগ, আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা মাত্র 2 ভাগ। 2 ভাগ। সুতরাং বেসরকারি খাতের এদিকে নজর দেওয়া খুব জরুরি। তো অনেকদিন যেহেতু এমপিওভুক্তি বন্ধ আছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার তারা 1700+ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে বাছাই করেছিলেন, যাদের তারা এমপিওভুক্ত চূড়ান্ত তালিকা করেছিলেন। কিন্তু এই সরকার এসে তাদের সেই তালিকা বাতিল করে দিয়ে তারা নতুনভাবে আবেদন নিতে চাচ্ছে। এতে একটা জটিলতা তৈরি হয়েছে যে অনেকদিন পিছায় গেল পুরো প্রক্রিয়াটি, এবং এখনও যে খুব এই এমপিওভুক্তির কার্যক্রমে জোর আছে এমন নয়। সুতরাং সারা দেশের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা ক্রাইটেরিয়া ফুলফিল করেছে সরকারের, তারা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা নিঃসন্দেহে হতাশ হয়েছেন এবং তারা এমপিওভুক্তির জন্য অনেকটা চাতক পাখির মতোই আশায় বুক বেঁধে আছেন। আমরাও প্রত্যাশা করব এমপিওভুক্তর যে জটিলতা আছে সেটি নিরসনে সরকার অবশ্যই কাজ করবেন। সাব্বির নেওয়াজ, সমকাল সংবাদ পর্যালোচনা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।